ফিরতে একটা বন্ধ করে নিজেকে আবিষ্কার করি। চারিপাশে ঘুটি ঘুটি অন্ধকার, কিছু দেখার জন্য ওটা দেখার জন্য চেষ্টা করতে দেখি হাত পা বাঁধা অবস্থায় আছে। চারপাশে অট্ট হাসি, ফিসফিস আওয়াজ, ভয়ে প্রাণ বের হয়ে যাবার যা লাল লাল চোখগুলো আমাকে দেখছে। তারপর যা হলো আমার সাথে আমি কল্পনাও করতে পারিনি এমনটা হবে। আমার নাম কিম তাই হং। সবার আমাকে তে বলে ডাকে। ফ্যামিলিতে মা বাবা আর আমি, মা বাবা একমাত্র আদরের মেয়ে আমি, তাদের চোখে মনি আমি। আমি এবার ইন্টারে পড়ি। দেখতে খুব সুন্দরী, পড়াশোনা ভালো। আমার বাবা একজন বিজনেসম্যান। আর্থিক আভিজাতে কোনো কিছুতেই অভাব নেই, কিন্তু আমি আভিজাতে বড়াই করিনি। সিম্পল মেয়েদের মতো চলাফেরা করি। মাঝে মাঝে একটার জন্য সবাই আমার অবাক হয়। অনেকে তো বলেই ফেলে, এত বড়লোক বাপের মেয়ে হয়ে এত সিম্পল ভাবে কেন থাকিস? ওদের কথা আমি হাসি, কারণ আমার সাধারণ মানুষের মতো চলতে ভালো লাগে। আমার একটা অভ্যাস বাইরে ঘুরতে যাওয়া, তাই প্রত্যেক সপ্তাহে কলেজে ছুটি পেলেই ঘুরতে চলে যাই। তবে আমি একা যাই না, সাথে বান্ধবীদের নিয়ে যাই। আজও প্রতিবারের মতো ঘুরতে এলাম পার্কে। চার বান্ধবী মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎ দেখি একজন লোক বাদাম বিক্রেতাদের মারছে। এমনি সবগুলো বাদাম ফেলে দিয়েছে। আশেপাশের লোক এগিয়ে না এসে হা করে তাকিয়ে আছে। ব্যাপারটা আমার ভালো লাগলো না। বাদাম বিক্রেতা একটা বাচ্চা ছেলে, বয়স অনুমান 13 কি 14 হবে। দেখে মায়া হলো, তাই আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আরে আরে কি করছেন আপনি? ছেলেটাকে মারছেন কেন? আমি লোকটাকে পেছনে ছিলাম। এবার লোকটা সে আমার কথায় ফিরে তাকালো। ততক্ষণে যাকে লোক ভেবেছি সে আসলে ইয়াং বয়সের ছেলে। দেখতে হ্যান্ডসাম, ডল রায়, রং ফর্সা, সুটাম দেহাদারি এই যুবক। ছেলেটা আমার কথায় হা করে তাকিয়ে আছে। আমি বললাম, এই যে মিস্টার, ছেলেটাকে এভাবে মারছেন কেন? দেখো তো, মনে হয় বর্তই, তা এমন অবৈধ কাজ কেন করছেন? জানতে পারি কি? ছেলেটা এখনো বাদাম বিক্রেতার কলা ধরে আছে। আমি আবার বললাম, ওর কলা ছাড়ুন। আমার কথায় কলা ছেড়ে দিল ছেলেটা। এতক্ষণ খেয়াল করি ছোট্ট ছেলেটার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আমি ব্যাগ থেকে রুমাল বের করে ছেলেটার মুখ মুছে দিলাম। এবার আমি ছেলেটাকে বললাম, আপনি মানুষ না অমানুষ? এতটুকু একটা বাচ্চাকে কেউ মারে? কি দোষ করছো যার জন্য আপনি এভাবে মারলেন? এতক্ষণ ছেলেটা কথা বললো না। মেরেছি, বেশ করেছি। আপনাকে কেন বলবো? আমি বললাম, আপনি অন্যায় করছেন, তাই তা আপনি বলতে বাধ্য। বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তুমি বলো কি হয়েছে? ছেলেটা কেঁদে কেঁদে বলো, আফা আমি হাত দিয়ে হাঁটতে যাইতেছিলাম, ভুল করে আমার পা লাগিয়ে যায় সাহেবের হাতের লগে। আফা আমি হানে দেখে পালাই নাই, আমি দেই নাই আফা। তারপর করে আমি মাফ চাইছি, কিন্তু হ্যাঁ আমারে মারছে। আফা মাফ করে নেই, খুব মারছে। এটা বলে ছেলেটা হাও মাও করে কেঁদে দিল। ছেলেটার কথা শুনে খুব খারাপ লাগছে। সামান্য একটা ভুলের জন্য এভাবে কেউ মারে? এবার আমি রাগ সামলাতে পারলাম না, চেঁচিয়ে বললাম, আপনার হাত ভেঙেছে দেখি, হাতটা একটু। লোকটা বলে, কেন আপনাকে আমার হাত দেখাতে যাব? আমি বললাম, দেখতে বলছি তো দেখাবেন। আর একটা হাতে ধাক্কা সামলাতে পারছেন না, তাহলে বাচ্চাটাকে কেবল মারলেন? ছেলেটা অমনি চোখ নিয়ে আমার দিক তাকিয়ে থাকলো। কর্কশ কণ্ঠায় বলল, আমাকে টাচ করবে? ওরা হচ্ছে ছোট জাত, করি ভিখারি, রাস্তাগুলো অপরিষ্কার থাকে। এসব বস্তি লোকেদের আমার একদমই পছন্দ না। ওদেরকে আমি ঘৃণা করি। ওর পা লেগে আমার শরীর নোংরা হয়ে গেছে। ইচ্ছে করছে মারতে মারতে মেরে ফেলি। এই বলে আবার মারতে চাই বাচ্চাটাকে। আমি সামনে বাধা দিয়ে দাঁড়ালাম। বাচ্চাটাকে মারতে পারিনি দেখে ওর রাগ আমার উপর ফেটে পড়লো। আমাকে বলল, সরে যান সামনে থেকে। তা না হলে? আমি বললাম, তা না হলে কি কি করবেন? একে তো অন্যায় করছেন, আবার গালাগালাজ করছেন। মা বাবা ভদ্রতা শেখেনি। আমার কথা শেষ হতে দিল না, তার আগে আচর মারার জন্য উদ্যোগ হলো। ব্যাপারটা বুঝতে পেরে আমি ওনার হাত ধরে ফেলি, উল্টো অন্য হাত দিয়ে জোরে একটা চড় মারি। আমার থাপড়া খেয়ে হিংস্র বাঘের মতো পুষছে সে। ওর চোখ বলে দিচ্ছে ওর প্রতিশোধ নেবে। ছেলেটা দাঁড়ালো না, চলে গেল। আমি সেটা ভাবছিলাম, কিন্তু না, বাইরে ওয়েট করছে, আমাকে ফলো করবে বলে। বাচ্চা ছেলেটাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিই। আমার বান্ধবীরা বললো, প্রতিবাদ করছিস মানছি, কিন্তু তোর উচিত হয়নি ছেলেটাকে থাপ্পড় মারা। জানি না এখন কি করবে সে। আমি বললাম, আমি তো ইচ্ছে করে মারিনি, আগেও আমাকে মারতে চেয়েছে, তাই প্রতিবাদ জবাব দিলাম। বাদ দে এসব, ঘোরার শখ মিটে গেছে। তাই সেদিন বাসায় চলে এলাম। ওই দিন ছেলেটাকে থাপ্পড় মেরেছি। ছেলেটা আমার পিছনে আমার বাড়ির সামনে চলে আসে। সামনে দোকানে থেকে আমার ব্যাকগ্রাউন্ড সব জেনে নিয়েছে, এমনকি আমার নামও। প্রায়
2 বছর কেটে গেল, এর মাঝে কোনো সমস্যা হলো না। একদিন আমার বিয়ের প্রস্তাব নিয়ে ঘটক আসলো। সেদিন বাবা বাড়িতে ছিল না। আমার বিয়ে ব্যাপারটা অনেকই কথা বলে ঘটক। সব শুনে বাবা প্রথমত আপত্তি জানালে পরে ছেলের ছবি দেখে এবং ছেলে ফ্যামিলি ব্যাপারে সব জেনে রাজি হয়ে গেল। আমি কিছুই জানি না। কলেজ থেকে আসার পর জানতে পারি আমার হাতে কয়েকটা হাম দিয়ে বলল, এখানে ছেলেটার ছবি আছে, একবার করে দেখে নিস, আশা করি তোর পছন্দ হবে। আমি আপত্তি জানাইনি। বাবা বললেন, ছেলে ভালো পেয়েছিস, খানদানি বংশে সর্বোচ্চ এমন সন্ধান পাওয়া যায় না, তাই এখন তোমার বিয়ে হবে। আর কি বাবা, কথাই রইল। 2 দিন পর ছেলে পক্ষ আমাকে দেখতে আসলো, সাথে ছেলেও আসে। 10-15 মিনিট পর আমি চা নাস্তা নিয়ে ওদের সামনে যাই। এমনিতে আমি সুন্দর, কিন্তু আজ নীল রঙের শাড়ি পরছি, তার সাথে হালকা সেজেছি, যার ফলে আমাকে একদম নীলপরির মতো লাগছে। সব চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে, কারোর মুখে কোনো কথা নেই। কয়েক মিনিট নীরবতা থেকে ছেলে মা বলল, মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ছেলে আমার দিক থেকে চোখ সরাতে পারছে না, কিন্তু আমি একবারও মুখ তুলে তাকাইনি তার দিক। সবাই প্রশংসা লজ্জায় মাথা নিচু করে আছি। একদিন 2 পক্ষ পছন্দ মিষ্টি মুখ করেছে, এখন বিয়ের দিন তারিখ ঠিক করবে, তাই আমাকে আর ছেলেকে আলাদা করে কথা বলতে পাঠিয়ে দিলেন। আমরা দুজন ছাদে এসে দাঁড়িয়েছি, কেউ কোনো কথা বলছে না। আমি একটু অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কারণ ছেলেটা আমার দিক তখনও তাকিয়েছিল। এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আগে কখনো মেয়ে দেখিনি। ছেলেটা আমার দিক হাত বাড়িয়ে বলল, হাই, আমার নাম মিস্টার জিয়ন জঙ্কুক। আমিও হাত বাড়িয়ে নিজের নাম বলতে যাব, এমনি থমকে দাঁড়াই। চোখ সামনে, কাকে দেখছি ভুল দেখছি না তো? দুটো চোখ হাত দিয়ে ভালোভাবে পুছে নিলাম। না, ঠিকই দেখছি। হাতে 2 পা পিছিয়ে এলাম। সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, 2 বছর আগে পার্কে যে ছেলেটাকে থাপ্পড় মেরেছি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে আমার সামনে। আমাকে অবাক হতে দেখে জঙ্কুক মুচকে হেসে বলল, চিনতে পেরেছো তাহলে? ভালো, তোমার স্মৃতিশক্তি পক্ষ আছে দেখি। অনেকদিন পর দেখো, কেমন আছো? আমি কি বলবো বুঝতে পারছি না, তখন অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এই সমস্তটা কাকতালীয় ভাববো নাকি জেনে শুনে পারে ফেলবো বুঝতে পারছি না। যাই হোক, আমি এই বিয়ে করবো না। জঙ্কুক আমার পরিস্থিতি দেখে বুঝতে পারলো আমার মনে কি চলছে। রেলিং এর দিকে মুখ ফিরিয়ে বলল, ভুলেও এই কথা মাথায় এনো না। এই বিয়ে করবে না তাহলে প্রস্তাব আমি বলবো, যার ভেতরে মানুষত্ব নেই তাকে আমি বিয়ে করতে পারবো না। জঙ্কুক বলল, বিয়ে তুমি আমাকে করবে, আমাকে ছাড়া অন্য কাউকে করতে পারবে না। আমি বললাম, কেন, কি করবেন আপনি? জঙ্কুক বলল, যাই করি না কেন তুমি দেখতে পাবে। আমি বললাম, আমি এখন নিচে গিয়ে বিয়ে ভেঙে দেবো। এই বল নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম, আর এমনি জঙ্কুক পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, একটা জিনিস দেখাই তোমাকে, ওইটা দেখার পর এই বিয়ে ভাঙার সাহস তোমার হবে না। এই বলে মোবাইল অন করে একটা ভিডিও দেখাই। আমি তখন জঙ্কুকের বাহু ধরে, জঙ্কুক এক হাতে আমার গলা জড়িয়ে ধরে আছে আর অপর হাতে মোবাইল ধরে আছে। মোবাইলের ভিডিওটা দেখে চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। আমি কি দেখছি? মানুষ স্বার্থে প্রয়োজনে এতটা নিচে নামতে পারে? ভিডিওটা শেষ হয়ে জঙ্কুক বলল, শুধু তোমাকে বিয়ে করবো বলেই এই ব্যবস্থা করছে। আমি জানতাম তুমি আমাকে দেখার সাথে সাথে বিয়ে ভেঙে দেবে, তাই আর কোনো উপায় ছিল না, তাই এই জন্য বললাম সরি। এখন বলো, বিয়ে ভেঙে দেবে? আমি কান্না জড়িত গলায় বললাম, না না, আমি আপনাকে বিয়ে করবো, তবে প্লিজ ওদেরকে কিছু করবেন না। আমাকে বিয়ে করার জন্য আমার 2 বান্ধবীকে বন্দি করে রেখেছেন, তার ভিডিও বানানো আমাকে দেখাচ্ছেন। জঙ্কুক আমার মাথায় একটা কিস করে বলল, গুড গার্ল, কথা মতো চলবে, তাহলে সব কিছু ঠিক হবে। এখন চলো নিচে, তবে খবরদার এই ব্যাপারে কেউ বলতে চাও না, কেউ বিশ্বাস করবে না, প্রমাণ কোথায়? তারপর আমরা নিচে চলে আসলাম। সেদিন বিয়ে তারিখ ঠিক হলো, আগামীকাল শুক্রবার বিয়ে। সবাই বিয়ে ব্যস্ত। এদিকে জঙ্কুক আমাকে নিয়ে বিয়ে শপিং করছে, অনিচ্ছা সত্ত্বেও সব করতে হচ্ছে। জঙ্কুক আমি অপছন্দ করি সেটা বলবো না, কিন্তু খুব অহংকারী, সেটা আমার একদমই পছন্দ না। দেখতে দেখতে বিয়ে দিন চলে এলো। আমাদের বিয়ে ধুমধাম সাথে হলো। সব থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে এলাম। আজ রাতে আমাদের বাসর, ফুল সাজানো একটা রুম, সবকিছু পরিপাটি। আমি বসে আছি নববধূ সাজে। রাত 1টার দিকে জঙ্কুক প্রবেশ করলো রুমে। দরজা লাগানোর শব্দ শুনে বুকের ভেতরটা ধুপ করে উঠলো। জানি না কপালে কি আছে। জঙ্কুক ধীরে ধীরে আমার সামনে এসে তাকিয়ে আছে আমার দিক। জঙ্কুক ওর মনে মনে কি ভাবছে কে জানে, নিজে থেকে বলল,
তোমার বান্ধবীদের সুসালামত ঘরে পাঠিয়ে দিয়েছি। কথা বলবে ওদের সাথে? আমি বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা রাখার জন্য, তবে আমার বান্ধবীদের সাথে কথা হলো, ওরা সবাই ভালোই আছে। জঙ্কুক বলল, আজ থেকে 2 বছর আগে তুমি আমার সাথে কি করছো মনে আছে তো তোমার? আমি এখন বলিনি, মনে হয় না বলতে পারবো। সামান্য একটা রাস্তা ছেলের জন্য তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, সে থাপ্পড় তোমাকে ফিরিয়ে দেবো বলেই বিয়ে করেছি। যেমন আমি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড মনে করে অশান্তিতে ভুগছি, ঠিক তেমনই তোমাকে ভোগাতে হবে। মনে মনে যে ভয়টা পেয়েছিলাম তাই হলো, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারলো। এত জোরে থাপ্পড় মেরেছে খাট থেকে পড়ে গেছি আমি। মাথাটা গিয়ে সামনে থাকা ড্রেসিং টেবিলের সাথে ঢুকে যাই, তাহা করে কপাল কেটে যায়। জঙ্কুক এসে আমাকে উঠাই, খাটে বসাই, তারপর বলল, খুব লেগেছে না? গাল তো লাল হয়ে গেছে, কপালটাও একটু কেটে গেছে, রক্ত পড়ছে। আমারও ঠিক তেমনই কষ্ট হয়েছিল এখন তোমার যেমনটা হচ্ছে। কথাগুলো মানুষের সামনে তুমি আমাকে মেরেছিলে। দাঁড়াও, হাত দিয়ে রক্তটা পড়া বন্ধ করি, এর বলে সার্জন দিয়ে রক্ত পৌঁছে দিচ্ছে। এটা একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিই। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, চোখ দিয়ে পানি পড়ছে, তবে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এ কেমন আঘাত সে দিল, আবার যত্ন করছে। জঙ্কুক বলল, আমি চাইলে 2 বছর আগে তোমাকে বিয়ে করতে পারতাম, কিন্তু করিনি, কারণ তোমাকে আমি এখন না আলাদা করে রাখতে চাই। সেই জন্য এই 2 বছর সময় নিয়েছি। এখন রেখে থাপ্পড়ে সুদ নিতে পারবো, কারণ এখন আর কেউ থাকবে না। আগে মা বাবা থাকতো, তাই নিতে পারতাম না। এখন আমার কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল। জঙ্কুক আমাকে এমনি এমনি বিয়ে করেনি, থাপ্পড়ে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে। সেদিন আমাদের বাসও হলো না, আমি খাটে শুয়েছিলাম, জঙ্কুক সোফায় শুয়ে পুরো 1 সপ্তাহ এভাবে কাটাই। আমি খাটে শুয়েছিলাম, জঙ্কুক সোফায় শুয়ে আছে, পুরো 1 সপ্তাহ এভাবে কেটে যায়। তারপর আমাকে নিয়ে অন্য বাড়িতে শিফট হয়ে যায়। বাবা মা মনে করেছে নতুন বিয়ে হয়েছে, একটু রোম্যান্স করবে বলে আলাদা থাকতে চাচ্ছে। আসলে ব্যাপারটা কি সেটা বুঝতে পারেনি তারা। নতুন বাড়িটা 3 তলা ছিল, পুরো বাড়িটা দামাদামি আসবাবপত্র দিয়ে সাজানো। আমাকে নিয়ে 3 তলায় এসে একটা রুম দেখিয়ে বলল, এটা বিশেষ করে তোমার জন্য তৈরি করেছি, তোমার শান্তির জন্য। এই রুমটা পারফেক্ট। রুমের ভেতর কে আছে সেটা বলবো না, সেটা তুমি নিজের চোখে দেখে নিও। তবে ভয় পেয়ে যেও না, প্রতিদিন না, সপ্তাহে শুধু একবার, তাও রাতের বেলা। জঙ্কুকের কথায় বুকটা কেঁপে উঠলো। কি করতে চাচ্ছে ও? বিকেলের দিক আমাকে নিয়ে বাইরে ঘুরতে গেল। একটা পার্কে বসে আছে পাশাপাশি দুজন, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। আমার মাথায় শুধু ওই রুমটা কোথায় চিন্তা, জানি না কি আছে সামনের দিক, একদম মানুষ আছে সেদিক কোনো খেয়াল নেই। জঙ্কুক দেখতে পেয়ে আমাকে একটা থাপ্পড় মারলো। হঠাৎ কালো থাপ্পড় পড়তে একটু ভেবাচেকা খেয়ে যাই। লোকগুলো অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। জঙ্কুক আমাকে বলল, কেমন লাগছে অপমান? বোধ মনে করছো এটা তোমার প্রাপ্য? আমি ওই দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে পানি পড়ছে। এছাড়া আমার কোনো কিছু করার নেই। বাড়ি আসার পর বসে আছে, রান্না করে পরিষ্কার করার জন্য লোক আছে, তাই আমাকে কিছু করতে হয় না। এই বাড়িতে এসেছি 1 সপ্তাহ হয়ে গেছে। রাতে খাবারের পর চোখ দুটি ঝিমঝিম আসছে, বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। এক সময় ঘুমিয়ে পড়ি। ঘুমন্ত অবস্থায় জঙ্কুক আমাকে 3 তলা সেই রুমে রেখে আসে। বাইরে থেকে দরজাটা লক করে দেয়। আমার হাত পা মুখ বাধা দেওয়া, যাতে কোনো রকম চিৎকার না করতে পারি, এমনি ছোটাছুটি করতে না পারি। হঠাৎ কেমন যেন শব্দ হতে থাকে। শব্দটা এত জোরে আমার ঘুম ভেঙে যায়। আওয়াজটা শুনে খুব ভয় পেয়ে যায়। একসাথে অনেকগুলো শব্দ মিলে চা হয়, ঠিক তেমনই আওয়াজ। হাসি, কান্না, চিৎকার, কেউ ডাকছে, কেউ আবার না করছে, আরো অনেক রকম চিৎকার। আমি সহ্য করতে পারছি না। এমনিতে আমি অন্ধকার ভয় পাই, এর মাঝে আবার চিৎকার। হঠাৎ চোখ পড়লো দেওয়ালের দিক, লাল লাল চোখ দুটো উজ্জ্বল হচ্ছে আর নিচ্ছে। মনে করছিলাম আমি একজোড়া চোখ, এখন আশেপাশে তাকিয়ে দেখি অনেকগুলা চোখ। কিছু কিছু ছোটে আমার সামনে আসছে, কিছু আবার পেছনে যাচ্ছে। মনে হচ্ছে অনেকগুলো ভূত আমার চারপাশে ঘুরছে। প্রাণ পাখি যায়, বের হয়ে যাবার জোর চিৎকার। চিৎকারও করতে পারছি না, মুখ বাঁধা, লড়তে পারছি না, হাত পা বাঁধা। জানি না এখন থেকে বেঁচে ফিরবো কিভাবে, পারবো কিনা। শুধু ঘামছি আর ভয়ে চোখ বন্ধ করে আছি। সারা রাত আমি যুদ্ধ করেছি অন্ধকারে কোটি ভূতের সাথে। ভোর
হয়েছে মনে হয়। পাখি কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে, তবে এই ঘরে আলো প্রবেশ করার মতো একটুকু ফাঁক নেই। এখানে আর কোনো শব্দ আসছে না, লাল লাল চোখগুলো দেখা যাচ্ছে না। আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। আজকে অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখবো। ঘুম ভাঙতে নিজেকে আবিষ্কার করি বিছানায়। বুঝতে পারলাম না কিভাবে এসেছি। দেখি পাশে জঙ্কুক বসে আছে। আমি ঘুম ভাঙতে সে বলল, কেমন ফিল করছো? আমি কিছু বলার সুযোগ দিলাম না, আর ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। বলি, আমাকে আর শাস্তি দেবেন না, মাথা পেতে নেব, তবে এই কুটুরি ঘরে আর দেবেন না। আজ বেঁচে ফিরেছি, কাল হয়তো আমি মরে যাবো। প্লিজ দয়া করুন আমার উপর। আমার কথায় খারাপ বললো না। জি। জঙ্কুক সে হাসলো, মনে হচ্ছে আমি জোকস করছি। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সবাই তো সরু, তোমার কপালে আর কত যে দুঃখ আছে আমি নিজেও জানি না। তারপর থেকে প্রত্যেক সপ্তাহে একবার করে আমাকে ওই রুমে বেঁধে রাখতো। কাজে মেয়েদের সামনে থাপ্পড় মারতো, বাইরে নিয়ে গেলে সেখানে থাপ্পড় মারতো। একটা থাপ্পড়ের প্রতিশোধ এতগুলো থাপ্পড় খেতে হচ্ছে। জঙ্কুক দেখি এখন আমাকে ভয় করে। আমি অধৈর্য হয়ে পড়ছি। রাতের পর রাত ঘুমাতে পারছি না। মনে হয় আত্মাগুলো আমাকে চারপাশে ঘুরছে। দিন দিন শরীর দুর্বল হয়ে পড়ছে। এখন আমি আগে থেকে অনেকটা শুকিয়ে গেছি। জঙ্কুক আমার পাশে বসে মনে হয় এই বুঝে আমাকে থাপ্পড় মারলো। প্রতিদিন এই বইন থাকি, বুঝছি অন্ধকার কুটিতে হাত পা বেঁধে রেখে আসছে। বয়ে বয়ে থাকি, নিজেকে বাঁচাতে পারি না। জঙ্কুক অত্যাচার আর অন্ধকার খুঁটিয়ে দুইটা আমার চোখে ঘুম হারাম করে দিয়েছে। আর পারছি না। মনে মনে ভেবে নিয়েছি সুইসাইড করব। এই দিন সবার চোখে আড়ালে কিচেনে গিয়ে একটা ছুরি হাতে তুলে নিই। চারদিকে চোখ বুলিয়ে দেখলাম কেউ আছে কিনা। দেখলাম আশেপাশে কেউ নেই। আর দেরি না করে ছুরিটা হাতে শিরা উপর রেখে চালিয়ে দিলাম। তাতে কাজ হলো। গড় গড়িয়ে রক্ত ঝরছে। হাত থেকে ছুরিটা পড়ে যায়। ছুরি পড়ার শব্দে কাজের মেয়ে ছুটে আসে। এসে দেখি এই অবস্থা। জঙ্কুক তখন অফিসে ছিল। বাড়িতে 4 জন কাজের লোক। একজন হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকলো, আরেকজন জঙ্কুককে ফোন দিল। কোন হাসপাতালে নেবে সেটা জঙ্কুককে বলে দিল। হাসপাতালে কাছে ছিল। এই 5 মিনিটের মধ্যে চলে এলো। তৎক্ষণাৎ আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হাতে ব্যান্ডেজ করে এক হাতে রক্ত, অন্য হাতে স্যালাইন লাগানো হলো। আমি তখনও অজ্ঞান হয়ে আছি। জঙ্কুক ছুটতে ছুটতে হাসপাতালে এলো। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলো আমি সুইসাইড করতে চেয়েছি। ভাগ্যের সময় মতো হসপিটালে নিয়ে আসা হয়েছে, তা না হলে বাঁচানো যেত না। অনেকটা ব্লিডিং হয়েছে, তাই এখন রক্ত দিতে হচ্ছে। শরীরটা অনেকটা দুর্বল দেখে মনে হচ্ছে অনেক টেনশন করে রাতে ঘুমাতে পারে না। দেখুন জঙ্কুক এভাবে যদি আর কিছুদিন চলে তাহলে রোগী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, হয়তো পাগল হয়ে যেতে পারে। ওর খেয়াল রাখুন, ওনাকে সময় দিন। জঙ্কুক নিজে ভুল বুঝতে পারলো। প্রতিশোধ নেশে এসে কত বড় ভুল করছে। জঙ্কুক ডাক্তারের হাত ধরে বলল, আপনি যা বলবেন তাই শুনবো, শুধু আপনি ওকে সুস্থ করে দিন। ডাক্তার বলল, এখন আপাতত বিপদ মুক্ত। আমি ঘুমে মেডিসিন মিশিয়ে দিয়েছি স্যালাইনের সাথে। অন্তত 24 ঘন্টা ঘুমিয়ে থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। পুরো একদিন আমি ঘুমিয়েছিলাম। চোখ খুলতে দেখি জঙ্কুক আমার সামনে বসে আছে। ওকে দেখি আমি আবার ভয় পেয়ে গেলাম। জঙ্কুক চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমার একটা হাত শক্ত করে ধরে কিস খেলো। বলল, কেন এমন করতে গেলে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে থাকতাম? আমি অন্যায় করেছি, শাস্তি আমাকে দিতে নিজেকে কেন শেষ করতে গেলে? তুমি কি ভাবছো আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে খুব কষ্ট দিই, ভালোবাসি না একটু। যত কষ্ট দিয়েছি তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। এই দেখো আমার হাতে। এই বলে আমার হাতে তার দুটো হাত মেলে দিল। 2 হাতে ব্লেডে ছোট ছোট কাটা, গুনে শেষ করা যাবে না। জঙ্কুক বলল, তোমাকে থাপ্পড় মেরেছি, ব্লেড দিয়ে 10 বার হাত কেটেছি। তোমাকে অন্ধকার কুটি রেখে দরজা বাইরে সারা রাত বসে থাকতাম, খুব কেটেছি। জানি না থাপ্পড়টা কতটা মনে পড়লে আমার কেন যেন এমন করতে ইচ্ছে হতো। ভালোবাসা পরিণত হয় ঘৃণা। তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ছেড়ে গিয়ে সারা জীবনের জন্য কষ্ট দিতে চেয়েছিলে, তাই না? আমি কিছু বলতে পারছি না, শুধু ওর কথা শুনছি। মনের ভয়টা হারিয়ে গেল, মায়া জন্ম নিল। আমি শুধু একটা কথাই বললাম, আমার এখানে ভালো লাগছে না, বাসায় যাব। আমার কথা শুনে জঙ্কুক ডাক্তারের সাথে কথা বলে আমাকে নিয়ে বাসায় আসতে রাত হয়ে গেছে। কাজের মেয়েকে বললো খাবার করে পাঠিয়ে দিতে। খুব যত্ন করে আমাকে খাইয়ে দিল। জঙ্কুক মেডিসিন খাইয়ে শুয়ে পড়লাম। বলল,
আমি শুয়ে পড়ছি, জঙ্কুক আমার পাশে শুয়ে মাথায় হাত বলে দিচ্ছে আর আমার দিক তাকিয়ে আছে। জঙ্কুক বলল, এখন কেমন ফিল করছো? আমি বললাম, ভালো, অনেক হয়েছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। জঙ্কুক বলল, আমি ঘুমিয়ে পড়লে আবার সুইসাইড করতে যাবা, তার চেয়ে বলুন আমি জেগে থাকি, তোমাকে বিশ্বাস নেই। আমি বললাম, কিছু করবো না, আপনি নিশ্চিন্ত ঘুমান। জঙ্কুক বলল, কিভাবে বিশ্বাস করি? আমি বললাম, বিশ্বাস করুন, কিছু করবো না। জঙ্কুক বলল, বিশ্বাস করতে পারি, তবে একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? জঙ্কুক আমার কানে কাছে এসে ফিসফিস করে বলল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আমার বুকে মাথা রেখে ঘুমালে, তাহলে আমি বুঝবো তুমি কিচ্ছু করবে না। আমি কিছু না বলে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরি। আমি ওর বুকে মাথা রাখি। জঙ্কুক আমাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় কিস খেয়ে বলল, আই লাভ ইউ, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। প্রথম দেখা থেকে শুধু থাপ্পড়টার জন্য ভালোবাসার কথাটা হারিয়ে গিয়েছিল। সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এখন তুমি আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি মাথা পেতে নেব। তারপর তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ, আমার প্রতি একটু দয়া করো। আমি বললাম, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তবে আর কখনো এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই, তাহলে কিন্তু সত্যি সত্যি আপনাকে ছেড়ে চলে যাব। জঙ্কুক আমার মুখে হাত দিয়ে বলল, ছি, এমন করে কেউ বলে? আমি তোমাকে কোথাও যেতে যাব না, যেখানে যাবে আমি সেখানে যাবো, আমি যেখানে যাবো তোমাকে নিয়ে যাব, আর কোথাও যেতে দেবো না। এই বলে জঙ্কুক আমাকে কিস করতে থাকে। আমি বললাম, ওই অন্ধকার করে কি ছিল? জঙ্কুক হেসে বলল, তেমন কিছু না, ভয়ঙ্কর ভয়েস রেকর্ড করেছি, আর লাল লাল চোখ লাইটগুলো, ছোট ছোট লাইটগুলো আমি কন্ট্রোল করতাম। তুমি খুব ভয় পেয়েছো তাই না? এই বলে হাসতে থাকে। আমি বললাম, আপনি হাসছেন? আমার তো ভয়ে মরা অবস্থা হয়েছিল। জঙ্কুক বলল, সরি সরি, আর কখনো এমন করবো না। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জঙ্কুক আবারও বলল, আজ তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে, কিন্তু তুমি অসুস্থ, তাই আর হবে না। আমি বললাম, আমি ঠিক আছি। ভালোবাসা কি সুস্থ অসুস্থ মানে? ভালোবাসা তো ভালোবাসি, দুজন দুজনের মন এক করে থাকে, যেখানে পরিস্থিতি ভালোবাসা হবে। জঙ্কুক বলল, তাহলে চলো আজকে আমরা একে অপরকে উজাড় করে দিই, আমার কোনো বাধা নেই তো। আমি বললাম, ভালোবাসার কোনো বাধা থাকে না, আমিও চাই তোমাকে ভালোবাসতে। আমার মুখে একটা কথা শুনে জঙ্কুক ওয়েট করতে পারছে না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আমি জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরি। জঙ্কুক আমাকে আদর সহজে পড়ে গেছে। একসময় দুজন উত্তেজিত হয়ে সমকিত হয়। কথাই বলে, দুটি মনের একটি আশা, এর নামই ভালোবাসা। মনে মনে মিল হলে যায়, পরিস্থিতিতে সবকিছু সম্ভব ছিল। জঙ্কুক তৃপ্ত নিঃশ্বাস পেলে আমার পাশে শুয়ে পড়ল। আমি তখন ওর বুকে মাথা রেখে শুয়ে আছি। জঙ্কুক বলল, জানো, মনে হচ্ছে ভালোবাসা আজ পরিপূর্ণ হলো। তারপর থেকে শুরু হলো আমাদের সুখী জীবন। সুখে দুঃখে একে অপরে পাশে থাকা ভালোবাসাটা এমন একটা সুখ যেটা সচরাচর ধারা দেয় না, পালিয়ে পালিয়ে বেড়ায়। তবে জয় করতে হলে দুটো মন হতে হয় এক, তাহলে